মূল ঘটনাতে চলে যাই। ঘটনাটি ঘটে কুষ্টিয়া জেলার জগৎ স্টেশনে। ওই সময়ে কুষ্টিয়া তো ছিল না, ওই সময় এই অঞ্চলটা নদিয়া অঞ্চলের মধ্যে ছিল আর কি। তো আমাদের এই বাংলাদেশে, এই বাংলা ভূখণ্ডে প্রথম যেই রেল স্টেশন হয়েছিল এটি হচ্ছে জগৎ স্টেশন। আপনারা যদি জগৎ স্টেশনে যান দেখবেন বহু পুরাতন স্থাপনা, এটা কিন্তু সেই ব্রিটিশ পিরিয়ডের। তো কলকাতা থেকে দর্শনা হয়ে জগতী পর্যন্ত ট্রেন আসতো, অনেক মালামাল আসতো, খুবই ব্যস্ততম একটি স্টেশন ছিল। এখন তো জগতী স্টেশনে গেলে আপনারা বুঝতেই পারবেন না একটা সময় এরকম ব্যস্ততম একটা জায়গা ছিল এখানে। এখন গেলেই মনে হবে একটা ভুতুরে স্টেশন। যাই হোক, ওই স্টেশনে একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী ছিল, তার নাম হচ্ছে ফিরোজ মিয়া। তো ফিরোজ মিয়া মূলত খালাসির কাজ করত। খালাসি, ওয়েম্যান তো বুঝতে পারছেন যে ওই রেল লাইনের উপরে পাথর টাথর যেগুলো আছে আর কি, এই পাথরগুলো যেন ঠিকঠাক থাকে প্রতিনিয়ত সেগুলো পরিচর্যা করা, যেখানে পাথর গ্যাপ পড়ে যায় সেই জায়গাটা আবার ফিল আপ করা, নাটগুলো ঠিকঠাক আছে কিনা, ঢিল হয়ে গেছে কিনা, ঢিল হয়ে গেলে সেগুলো টাইট দেয়, এগুলো মূলত ওয়েম্যানদের কাজ আর কি। তো উনি খালাসির কাজও করতো, ওয়েম্যানের কাজও করতো। ওই সময় তো লোকবল তো ছিল না আসলে। তো একদিন মোটামুটি সময় হবে আনুমানিক সকাল 11টা কি 11:30 এরকম আর কি, এক্স্যাক্ট সময় বলা মুশকিল, তবে এরকম জোহরের আগে এরকম একটা তথ্য শোনা গিয়েছিল আর কি, যে জোহরের আগ দিয়ে হবে। তো ধরে নিয়েছি হয়তো বা 11টা, 11:30 বা 12টা এরকম সময় হতে পারে। তো ওই সময় একটা ট্রেন আসছিল দর্শনা হয়ে। তো ওই সময়ে বেশ কিছু মানুষ দেখতে পাচ্ছে যে একজন মহিলা রেল লাইনের উপর উঠে গেছে। সে ঘোমটা পরা ছিল, কোলে একটা বাচ্চা ছিল। তো দূর থেকে মানুষজন বলছে, এই সরো সরো সরো, গাড়ি আসছে। কিন্তু ওই মহিলা ঘোমটা দেওয়া ছিল, আসলে উনি দেখতে পেয়েছিলেন কি পাননি এটা আসলে বলা খুব মুশকিল। আর উনি কি ইচ্ছা করেই আবার রেল লাইনের উপর চলে এসেছিলেন কি না এটাও বলা যায় না, মানে এই বিষয়ে কোনো তথ্যই পাওয়া যায় না আসলে। তো উনি রেল লাইনের উপর চলে আসে, মানুষজন দূর থেকে দেখছিল, কেউ কেউ দৌড়ানো শুরু করেছে ওনাকে রেল লাইনের উপর থেকে মানে সরিয়ে নেওয়ার জন্য। কিন্তু মানে রেলগাড়িটা এত কাছে চলে এসেছিল এবং এত কাছে থাকা অবস্থায় উনি হঠাৎ করে রেল লাইনের উপর উঠে গিয়েছিল, মানুষ আসলে ওই পর্যন্ত যাওয়ার সুযোগই পায়নি। তার আগেই রেলগাড়ি তার উপর দিয়ে চলে যায়। রেলগাড়ি ওখান থেকে চলে যাওয়ার পর লোকজন সেখানে দৌড়ে যায়, গিয়ে দেখে তার বডি দুটুকরো হয়ে গেছে এবং ইঞ্জিনের ধাক্কায় শরীরের দুটো অংশ দুদিকে চলে গেছে। তো মানুষ শরীরের ওই অংশগুলো একত্র করতে গিয়ে একটি অদ্ভুত বিষয় দেখতে পায় ওই মহিলাটি কোলে একটি বাচ্চাকে মৃত্যুর আগে যেভাবে জড়িয়ে রেখেছিল ঠিক ওভাবেই কোলে বাচ্চাটাকে জড়িয়ে রেখেছে। এবং আরও অদ্ভুত ব্যাপার হলো, ওই বাচ্চার শরীরে একটি আঁচড়ও লাগেনি, একদম অক্ষত অবস্থায় ছিল। এটি আল্লাহর একটা বিশেষ কুদরত যে এত বড় একটা দুর্ঘটনা হয়ে গেল রেলের উপরে এবং রেলগাড়ির ধাক্কা লাগলো, কিন্তু ওই বাচ্চার কোনো ক্ষতি হয়নি। ওই বাচ্চাটি ছিল একটি কন্যা সন্তান। যেহেতু রেলে কেটে গেছে, তখন ডেড বডিটা এক জায়গায় করা হয়, করার পর সেটাকে ভালোভাবে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করা হয় সেটা নিয়ে, যে এনার কোনো আত্মীয় স্বজন আছে কিনা। লোকজন চেষ্টা করে, কিন্তু আসলে ওই সময় তো কোনো মোবাইল ফোন, তারপরে এই ধরনের তথ্য প্রযুক্তি এগুলো ছিল না। আসলে ইনি কি সুইসাইড করেছেন নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে এটাও আসলে কেউ বলতে পারে না, আর কেউ তাকে চিনছিলও না। আর ওই সময় যেটা হতো সেটা হলো, বাড়ির মহিলারা বাহিরে খুব একটা বেশি বের হতেন না। পুরুষ মানুষ হলে অনেকটা চেনা যায়, অনেকের সাথেই চেনা পরিচিত থাকে। আর ওই সময় মানুষ, স্পেশালি নারীরা, প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বের না হওয়ার কারণে মানুষজন, মানে ওখানে তো পুরুষ মানুষই বেশি ছিল, আসলে তারা ওই মহিলাকে চেনেনি। আর উনি যে কোথা থেকে এসেছিলেন সেটাও জানা যায়নি। ওদিকে কি হয়, ওই যে ফিরোজ মিয়ার কথা বলছি, ওই ফিরোজ মিয়া উনি ছিলেন নিঃসন্তান। বহুদিন যাবৎ বিয়ে করেছেন, কিন্তু তাদের কোনো সন্তানাদি হয় না। এমত অবস্থায় ওই সন্তানকে তিনি তার কাছে নিয়ে নেন। ওই সময়ে আইনগত কি ধরনের ব্যাপার ট্যাপার ছিল সেগুলো তো আসলে বলা যায় না। সময়টা ছিল 1974 সাল, স্বাধীন বাংলাদেশেই 1974 সালে ঘটনাটি ঘটেছে।
অবশ্যই একটা নিয়মকানুন বিধিবিধান আছে বাচ্চা দত্তক নেওয়ার ক্ষেত্রে, কিন্তু ওই সময় ওই বিষয়টা কতটুকু ফলো করা হয়েছিল আমি ঠিক জানি না, বা আমি জিজ্ঞেসও করতে পারিনি যে সেখানে আইনগত প্রসেস উনি মেনটেন করেছিলেন কিনা। তো হয়তো বা করেনি, তখন তো এত বেশ মানে এত কিছু আসলে দেখা হতো না। ওই সময় মানুষগুলো অনেক সহজ সরল ছিল, এখন আমাদের মতো এতটা জটিল তারা ছিল না। তো উনি বাচ্চাটিকে নিয়ে যান এবং ওনার স্ত্রীর কাছে দেন, আর ওই মহিলার লাশ কয়েকদিন মর্গে রেখে দেওয়ার পর সেটাকে বেওয়ারিশ হিসাবে দাফন করে দেওয়া হয়। কোথায় দাফন করা হয় এই তথ্যটা আমি নিতে পারিনি। তো এরপর ফিরোজ মিয়ার ঘরেই ওই সন্তান বড় হতে থাকে। ফিরোজ মিয়া এবং তার স্ত্রী নিজের সন্তানের মতো করে তাকে বাবা মার আদর দিয়ে বড় করতে থাকেন। ফিরোজ মিয়ার ঘরে যখন ওই কন্যা সন্তান আসেন, আসার পর সবকিছু স্বাভাবিকই চলছিল। সপ্তাহখানেক পরে একটি অতিপ্রাকৃত ঘটনা তারা প্রত্যক্ষ করেন। এক রাতে ফিরোজ মিয়ার স্ত্রী উনি হঠাৎ করে ফিল করেন যে মনে হচ্ছে পাশে ওই বাচ্চা মেয়েটি নেই। উনি চিন্তা করেছিলেন হয়তোবা বাচ্চা মানুষ ঘুমের ঘোরে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারে। তো উনি অন্ধকারের মধ্যে হাতড়াতে থাকেন, কিন্তু কিছুই দেখতে পান না। কিন্তু ওনার ঘরের কোণে কিন্তু আবছা আলো ছিল, কারণ হচ্ছে হারিকেনের আলোটা কমানো ছিল ঘরের মধ্যে। ওই আলোতে তিনি দেখতে পান যে একটি ছায়ামূর্তি ওই বাচ্চাটিকে কোলে নিয়ে ঘরের এপাশ থেকে ওপাশ, আবার ওপাশ থেকে এপাশ আসছে, মানে পায়চারি করছে আর কি। উনি এই ছায়ামূর্তিটি দেখে খুবই ভয় পান। উনি প্রচণ্ড জোরে এক চিৎকার দেন, ও বাবা গো চোর, এইটা বলে উনি মনে করছেন চোর আসছে। তো তখনই ওই ছায়ামূর্তিটি কি করে, দৌড়ে বিছানার উপর ওই বাচ্চা মানে বিছানার এক কিনারে বাচ্চাটিকে রেখেই মনে হলো যে দরজা ভেতর দিয়ে চলে গেল। মানে দরজা কিন্তু বন্ধ ছিল, কিন্তু মনে হলো যে দরজা দিয়ে সে চলে গেল। উনি দ্রুত উঠে হারিকেনের আলো বাড়ান, দেখেন যে একদম সব স্বাভাবিক, ওই বাচ্চাটিও ঘুমাচ্ছে। উনি চিন্তা করেন কি ব্যাপার, কোনো মানুষ তো এরকম ভাবে দরজা বন্ধ থাকা অবস্থায় ঘরের ভিতরে আসার কথাও না। যদি চুরি করে কেউ আসেও, যদি শীত কেটে আসেও, তাহলে তো এইভাবে বন্ধ দরজা দিয়ে বের হওয়ার কথা নয়। বিষয়টা ওনার কাছে খুবই ভয়ানক লাগে। ওনার স্বামী ফিরোজ মিয়াও তো উঠে গিয়েছিলেন, তাকেও বিষয়টি বললেন সবিস্তারে। উনিও বিষয়টা নিয়ে খুব ভাবলেন। এরপর উনি কি করলেন, একজন হুজুরের কাছে গেলেন। হুজুরের কাছে যাওয়ার পর হুজুর স্বাভাবিকভাবেই বললেন যে এই বাচ্চার উপর জিনের আসর রয়েছে, যত দ্রুত সম্ভব তুমি এই স্থান ত্যাগ করো, আর তুমি যে বাড়িতে থাকো সেই বাড়িটিও অতটা ভালো না। উনি রেলের একটা কোয়ার্টারে থাকতেন আর কি। আসলে হুজুর আসল সমস্যা একদমই ধরতে পারেননি। উনি হয়তো বা ওনার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কিছু বিষয় বুঝতে পেরেছিলেন, কিন্তু মূল সমস্যাটা তিনি ধরতে পারেননি। যাই হোক, আমরা মূল সমস্যা বা মূল কারণটা একদম গল্পের শেষে এসে আমরা বুঝতে পারবো। ওদিকে কি হয়, ফিরোজ মিয়ার স্ত্রী উনি চিন্তা করেন যে এই মেয়েটা তো আসলে আমাদের না, মেয়েটি বড় হচ্ছে, ও একটু বড় হওয়ার পর আশেপাশের মানুষজন যদি ওকে বলে যে এই মা বাবা তোমার আসল মা বাবা না, তখন আমাদের মনে খুব কষ্ট লাগবে, আর ও মনে কষ্ট পাবে। এই জন্য চলো আমরা এখান থেকে চলে যাই। ফিরোজ মিয়া তখন কি করেন, দিনাজপুরের পার্বতীপুর পোস্টিং নিয়ে চলে যান ওখান থেকে। তো ওই সময় তো ওই রুটে তো রেল লাইন, ওই সাইডগুলো দিয়ে তো রেল লাইন অনেকটা হয়েছে, আর ওই সময় ওইদিকে রেল লাইন ছিল কিনা তাও আমি ঠিক বলতে পারবো না, ওই সময় সেখানে রেল লাইন স্থাপিত হয়েছে কিনা। তো যাই হোক, বিষয় যেটা হলো সেটা হলো বাচ্চা বড় হচ্ছে। সেখানে গিয়ে বাচ্চা বড় হচ্ছে, বাচ্চাকে একটা সময় স্কুলে ভর্তি করানো হয়। ওই বাচ্চা কি হতো, খুব প্রয়োজন ছাড়া কারোর সাথে কথা বলতো না, মানে একদম চুপচাপ থাকতো আর কি। থাকে না এরকম অনেকে, প্রয়োজন ছাড়া কথা বলে না, বাচ্চাদের মধ্যেও এরকম আছে। মানে বাচ্চাদের মধ্যে যে স্বাভাবিক চঞ্চলতা লক্ষ্য করা যায় সেটা ওই বাচ্চার মধ্যে ছিল না। ওই বাচ্চার সাথে যদি কেউ দুষ্টুমি করতো ইচ্ছাকৃতভাবে, অনেকে থাকে না যে স্কুলে বাচ্চাদের সাথে আমরা
অনেক সময় মারামারি দেখতে পারি, যে বাচ্চাদের মধ্যে আবার অনেকে থাকে যে এসে একজন একজনকে খোঁচা দিচ্ছে, মারছে, এরকম কিন্তু হয়। কিন্তু ওই বাচ্চার সাথে যদি কেউ এই ধরনের দুষ্টুমি করতো ইচ্ছাকৃতভাবে, ওকে কষ্ট দিত, দেখা যেত ওই বাচ্চা মানে যেই বাচ্চাটি ওকে কষ্ট দিল সে বাড়িতে ফিরে গিয়ে অসুস্থ হয়ে গেছে, খুব জ্বর, সর্দি, কাশি বা এর ধরনের শারীরিক অসুস্থতা, মানে এরকম ভয়ানক কিছু না আর কি। এভাবে যখন চলতে থাকে, শুরুর দিকে আসলে কেউ তেমন কিছু বুঝতে পারেনি। যখন বাচ্চা ক্লাস 1 থেকে 2-তে উঠেছে, 2 থেকে 3-তে উঠেছে, এইভাবে যখন আস্তে আস্তে ক্লাসে মানে উপর ক্লাসে উঠছে, তখন কিন্তু মানুষ বুঝতে পারে যে এটি স্বাভাবিক বাচ্চা না। কারণ ওই বাচ্চার সাথে কেউ দুষ্টুমি করলেই, ইচ্ছাকৃতভাবে কেউ দুষ্টুমি করলেই সেই বাচ্চা অসুস্থ হয়ে যায়। তখন অনেকেই ওই বাচ্চাকে অপায়া বলতে থাকে, মানে গ্রামীণ ভাষায় আর কি। কিন্তু ওই বাচ্চা কিন্তু কিছুই বুঝতে পারে না যে কেন এরকমটা হয়, কারণ এই কোনো কিছুই কিন্তু তার ইচ্ছায় হয় না। আর এই যে বাচ্চাটা বড় হচ্ছে, এর মধ্যে কিন্তু প্রতিনিয়ত কিছু ঘটনা ঘটে চলছিল। সেটি হলো যে ঘরের মধ্যে একটি ছায়ামূর্তি ঘুরতে দেখা যেত। কখনো কখনো ওই বাচ্চাকে কোলে নিত, একদম ছোট বয়সে যখন ওই দিনাজপুর পার্বতীপুরে চলে এসেছিল। উনি কিন্তু মানে দিনাজপুরে আসার পরেও মানে বিভিন্ন হুজুর এগুলো দেখিয়েছেন, বিভিন্ন দোয়া তাবিজ নিয়েছেন, ঝাড়ফুঁক করিয়েছেন, কিন্তু কিছুতেই কিছু হয়নি। এই কারণে দেখা যাচ্ছে যে ওই ফিরোজ মিয়া এবং তার স্ত্রী এই ছোটোখাটো প্যারানরমাল বিষয়গুলোকে একদম স্বাভাবিকভাবে নিয়েছেন এবং তাতে ওনারা অভ্যস্ত হয়ে গিয়েছিলেন এবং ধরেই নিয়েছিলেন যে এটা নিয়েই থাকতে হবে। ওই বাচ্চার উপর থেকে এই জিনের প্রভাব যাবে না, এটা অনেক হুজুরও বলে দিয়েছিলেন যে এর উপর থেকে প্রভাব সরানো সম্ভব নয় বা প্রভাব কাটানো সম্ভব নয়। যাই হোক, এভাবে বাচ্চা বড় হতে থাকে। বিভিন্ন মানুষ ওকে দেখে আবার ভয় পেত যে ওকে কিছু বললেই ক্ষতি হয়ে যায়। একটা সময় সে বিয়ের বয়সে পা রাখে। বেশ দূরের একটি গ্রামের ছেলের সাথে বিয়ের কথাও পাকাপাকি হয়ে যায়। বিয়ের দিনও ধার্য হয়ে যায়। বিয়ের দিন যখন কনেকে সাজানো হয়, ওই দিনই মূলত ফিরোজ মিয়ার কাছে মূল ঘটনা উন্মোচিত হয়, যে এত বছর ধরে যে বিষয়টি নিয়ে ওনারা রয়েছেন সেটি আসলে কি, সেটি তারা জানতে পারেন। মেয়েকে যখন ঘরের মধ্যে সাজিয়ে বসিয়ে রাখা হয়েছিল, ওই সময়ে ঘরের মধ্যে কেউ ছিল না। তো ফিরোজ মিয়া কোনো একটা কারণে তার মেয়ের সাথে দেখা করার জন্য ঘরে ঢোকেন। তো ঘরে ঢুকে তিনি দেখতে পান একজন মহিলার সাথে ওই মেয়ে কথা বলছে। তো মহিলাকে দেখে উনি অবাক হন। এই মহিলাকে তো এই এলাকাতে আগে কখনো তিনি দেখেননি, আর ওনাকে তো দাওয়াতও দেওয়া হয়নি, কারণ ফিরোজ মিয়ার আর্থিক অবস্থা তো ভালো ছিল না, খুব বেশি মানুষকে কিন্তু উনি দাওয়াত দিতে পারেননি। তো এটা যখন দেখেন যে একজন মহিলার সাথে সে হেসে হেসে কথা বলছে ওই মেয়েটি, আর মহিলাটি যখন ওই ফিরোজ মিয়াকে দেখে, মানে মুহূর্তের মধ্যে মনে হলো সে বাতাসে মিলিয়ে গেল। ফিরোজ মিয়াটি দেখে খুব ভয় পায়। সে কাছে গিয়ে তার মেয়েকে বলে যে, মা, এটা কে ছিল, তুমি কার সাথে কথা বলছিলে? তো ওই মেয়েটি একটু চুপ থেকে হেসে দিয়ে ফিরোজ মিয়াকে বলে, ইনি আমার আম্মা। তখনই ফিরোজ মিয়া বুঝতে পারে যে এই মহিলাকে তিনি কোথায় দেখেছিলেন। কারণ প্রথমবার দেখার পরে কিন্তু ফিরোজ মিয়ার মনে একবার চিন্তা হয়েছিল, ইনাকে কোথাও হয়তো বা দেখেছি আমি, কিন্তু কিছুতেই মনে করতে পারছিলেন না। কিন্তু যখনই বলে ইনি আমার আম্মা, তখনই ফিরোজ মিয়া বুঝতে পারেন ইনি হচ্ছেন সেই মহিলা, যেই মহিলা রেলে কেটে গিয়েছিলেন, যার লাশ নিয়ে ফিরোজ মিয়া অনেক দৌড়াদৌড়ি করেছিলেন। এই কারণেই ওই মহিলার ফেসটা তার কাছে পরিচিত ছিল। কারণ এই লাশটা কি হবে না হবে, কার লাশ, তারপরে এই বাচ্চার কি হবে, এটা নিয়ে উনি খুব দৌড়াদৌড়ি করেছিলেন। এই কারণে তার চেহারাটা উনি ভোলেননি। তবে বহুদিন পর কিছুটা তার স্মৃতি বিস্মৃত হয়ে গেলেও ওই মহিলাটাকে যে চেনা চেনা লাগে সেটি তিনি বুঝতে পেরেছিলেন। আর যখনই তার মেয়ে বলল এটা আমার আম্মা, তখনই বুঝতে পারেন আসলে এতদিন ধরে যে ছায়ামূর্তিটি এই মেয়েকে পাহারা দিয়ে আসছে এটি তার আম্মা। যাই হোক, তিনি খুব অবাক হন। পরবর্তী তার স্ত্রীকে বলেন
যে এই ঘটনা, তিনিও খুব অবাক হন। কিন্তু বাহিরের মানুষদের কাছে এই বিষয়গুলো আর বলা হয় না। ওই মেয়ের বিয়ে হয়ে যায়, বিয়ের পর সে তার স্বামীর বাড়িতে চলে যায়। ফিরোজ মিয়া এবং তার স্ত্রী ভয় পাচ্ছিলেন যে স্বামীর বাড়িতে যাওয়ার পরেও যদি ওই ধরনের ছায়ামূর্তির কোনো অস্তিত্ব শ্বশুরবাড়ির লোকজন টের পায় বা বোঝে বা দেখে, তাহলে তো বলবে যে এই মেয়েটা জিনে ধরা, সুতরাং এই মেয়েকে রাখা যাবে না। তারা খুব চিন্তিত ছিলেন। কিন্তু মেয়ের সাথে পরবর্তীতে কথা বললে জানা যায় যে ওই বাড়িতে কখনোই ওই ছায়ামূর্তিটি আর আসেনি। ওই মেয়ের পরবর্তীতে বেশ কয়েকজন সন্তানাদি হয়েছিল। তার একজন ছেলে ঢাকাতে সম্ভবত কাজ নিয়েছিলেন আর কি। তো যার কারণে পরিবার সহ ঢাকাতে চলে আসে। এরপরে ওনারা আসলে কোথায় আছেন, ফিরোজ মিয়া জীবিত আছেন কি নাই, এটা আসলে এখনো নিশ্চিতভাবে আমি বলতে পারছি না। তবে তারা ঢাকাতে বা বরিশাল বা কোনো একটা এরকম গুরুত্বপূর্ণ জায়গায় তারা চলে এসেছিলেন তার ছেলের সাথে। তার ছেলে চাকরি পেয়েছিল এবং ওই মহিলার একটা কন্যা সন্তানও হয়েছিল, তারও বিয়ে হয়েছিল। তা আমি যতদূর তথ্য পেয়েছি সেটা হলো যে ওই মহিলা এখন কোথায় আছেন সেটি জানা যায় না। এটাই হলো তথ্য। তা না হলে আমি তাকে খুঁজে বের করার চেষ্টা করতাম। তবে একটি অদ্ভুত বিষয় আমার কাছে মনে হয়েছে, সেটি হলো যে দেখুন, ওই মেয়েটি বিয়ের পরে যখন শ্বশুর বাড়ি গেল তখন কিন্তু শ্বশুরবাড়ির লোকজন কিছুই দেখেনি, একদম স্বাভাবিক। সে যখন বিয়ের বয়সে উপনীত হলো তার আগ পর্যন্ত ফিরোজ মিয়ার পরিবারে ওই ছায়ামূর্তিটি বারবার এসেছে, কিন্তু তারপরে আর আসেনি। কারণ ফিরোজ মিয়া এবং তার স্ত্রী এই মেয়েটাকে তো নিজের মেয়ে মনে করেছে। কিন্তু সে যখন শ্বশুরবাড়িতে গেল, তারা তো আর আসলে তার শ্বশুর শাশুড়ি তো তার এই মেয়েকে নিজের মেয়ে বলে মনে করবে না। এই কারণে হয়তোবা জিনে ধরা রোগী বলে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে, তাড়িয়ে দিতে পারে। তো এখানেই হচ্ছে এই গল্পের সবচাইতে মজার বিষয় যে একটি জিন তাকে পাহারা দিয়ে এসেছে, কিন্তু শ্বশুরবাড়িতে যাওয়ার পরে যদি সে তার অস্তিত্ব জানান দেয় তাহলে তার ক্ষতি হতে পারে। এই জন্য সে ওই জিনটি কখনোই তার অস্তিত্ব জানান দেয়নি, তার মায়ের বেশে তাকে আগলে রেখেছে। এটি কেন হয় এই চিন্তা যদি আমরা করি, সেক্ষেত্রে আমরা একটা বিষয় আমরা জানতে পারবো, সেটা হলো যে অনেক সময় আমাদের সাথে জিন থাকে, আমরা টের পাই না। অনেক ভালো জিনও সারা জীবন থাকে, কিন্তু আমরা টের পাই না। কোনো মানুষ মারা গেলে তখন ওই ভালো জিন কখনো কখনো চেষ্টা করে তার আশেপাশে যারা আছে তাদের উপকার করার জন্য। হতে পারে এমনই একটি ঘটনা ওই মেয়ের সাথে ঘটেছিল। তো আশা করছি প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের রিমেম্বারিং স্টোরিজের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমি সংগ্রহ করেছিলাম আমি যখন একটি নামকরা প্রতিষ্ঠানে শিক্ষকতা করতাম। ওটার ফার্মগেটে একটা ব্রাঞ্চ ছিল ঢাকার। তো সেখানে একজন স্টুডেন্ট, তার নাম হচ্ছে শরীফ, তার কাছ থেকে। শরীফের দাদা পাকিস্তান পিরিয়ডে উনি আর্মিতে ছিলেন। ওই সময়ে মূলত ইস্ট পাকিস্তান রেজিমেন্ট, যেটা ইপিআর, ওই ইপিআরে উনি ছিলেন। ওই ইপিআর ওরা কি হতো যে মাঝে মাঝে এখান থেকে লোকজন কিন্তু পাকিস্তানে নিয়ে যেতেন বিশেষ কোনো কারণে। তো 1965 সালে যখন ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়, তখন যুদ্ধের একদম শেষ দিকে এসে ওই ইপিআরের এক প্লাটুন সৈন্য তখন পাকিস্তান এবং আফগানিস্তানের যে সীমানা, ডুরান্ড লাইন, যেটা 1893 সালের দিকে প্রতিষ্ঠিত হয়েছিল, এই ডুরান্ড লাইনের একটা জায়গা, যেটার এক পাশে খাইবার পাস, যেটা আফগানিস্তানের মধ্যে পড়ে, আর এক পাশে পাকিস্তানের অংশ। তো এরকম একটা দুর্গম জায়গার একটা বিশেষ স্থানে এক প্লাটুন সৈন্য এই বাংলাদেশি আর এক প্লাটুন সৈন্য পাকিস্তানি, তাদেরকে সেখানে ডিউটি দেয়া হয়। ওখানে থাকার জন্য আসলে তেমন উপযোগী জায়গা ছিল না। খুব পুরানো দুটো বিল্ডিং ছিল। একটা বিল্ডিংয়ের অবস্থা খুবই জরাজীর্ণ ছিল, সেখানে আসলে থাকাটা অনেক টাফ। আর একটা বিল্ডিংয়ের অবস্থা মোটামুটি ভালো ছিল। তো ওইখানকার যিনি কমান্ডার ছিলেন, একজন পাকিস্তানি মেজর,
তো উনি যেটি করেন সেটি হলো যে ওই বাঙালি যারা ছিলেন ওনার একজন সেকেন্ড লেফটেন্যান্টের আন্ডারে সেখানে গিয়েছিলেন। তো এই বাঙালি সৈন্যদেরকে রাখা হয় ওই যে সবচেয়ে জরাজীর্ণ যে ভবনটা সেখানে, আর অপেক্ষাকৃত ভালো যেটা সেখানে রাখা হয় পাকিস্তানি প্লাটুনকে। তো আমরা তো জানি যে বাঙালিদের সাথে কেমন বৈষম্য করা হতো ওই সময়টাতে, তো এটাও তার একটা উদাহরণ। এবং আজকের গল্পে কিন্তু ভৌতিক ঘটনার সাথে সাথে ওই সময়ে পাকিস্তানিরা, বিশেষ করে পাকিস্তানি আর্মিরা, এই পাকিস্তানি আর্মির মধ্যেই যেই বাঙালিরা ছিল তাদের সাথে কেমন বৈষম্য করতো সেইটারও কিছু কিছু বিষয় প্রতিফলিত আমরা হতে দেখব। তো যাই হোক, ওই সময়ে ডিউটি নির্ধারণ করা হয় সপ্তাহে, মানে 7 দিন, মাসে 30 দিন ডিউটি কিন্তু 24 আওয়ার্স চলবে। এবং ওই দুর্গম এলাকাগুলোতে পায়ে হেঁটে ডিউটি দিতে হয়, মানে টহল দিতে হয়। দেখা গেল সপ্তাহে 7 দিনের 5 দিনই রাতের বেলা ডিউটি পড়ে হচ্ছে বাঙালি সৈন্যদের, আর 2 দিন ডিউটি পড়ে পাকিস্তানি সৈন্যদের। তাহলে বুঝতেই পারছেন যে এখানেও কিন্তু একটা বৈষম্য, যে সিংহভাগ সময় রাতের বেলা, বিশেষ করে রাতের বেলা খুব রিস্কি। রাতের বেলা অনেক সময় বিভিন্ন ধরনের সশস্ত্র সংগঠনগুলো এসে আক্রমণ করতে পারে সৈন্যদের উপরে। তো এই কারণে রাতের বেলা কিন্তু খুব রিস্কি। দিনের বেলা অপেক্ষাকৃত ডিউটি দেওয়া সহজ। এই দিনের বেলা ডিউটিটা মূলত বেশিরভাগ নিত পাকিস্তানি সৈন্যরা। আসলে সেখানকার যারা অফিসার থাকতো উচ্চপদস্থ, তারাই এভাবে ডিউটিটা বন্টন করে দিত আর কি। আর বাঙালিরা ডিউটি দিত রাতের বেলা। সপ্তাহে মাত্র 2 দিন তারা খুব ভালো করে ঘুমাতে পারত, মানে 2 দিন বলতে 2 রাত আর কি। তারা রাতের বেলা ভালো করে ঘুমাতে পারত, আর 5 রাত তারা ভালো করে ঘুমাতেই পারত না। কয়েকদিন যাওয়ার পর মূলত এই বাঙালিদের যে ক্যাম্প, সেখানে একটি সমস্যা দেখা দিল। এদের মধ্যে একজন, তিনি মানে ঘুমিয়ে আছেন, আশেপাশে তার সঙ্গী সাথীরা অনেকেই ঘুমিয়ে আছে। হঠাৎ করে তার ঘুম ভেঙে যায় খচখচ খচখচ শব্দে। তিনি ফিল করেন যে কিছু একটা হামাগুড়ি দিয়ে আসছে, আর এই শব্দটা ওই হামাগুড়ির শব্দ। তারা যেহেতু ডিফেন্সে চাকরি করতেন, এই জন্য কিছু কিছু শব্দ কিন্তু শুনলে বুঝতে পারতেন এই শব্দটা কী কারণে হতে পারে। তুমি চিন্তা করলেন কী ব্যাপার, এত রাতে কোথা থেকে এই শব্দ আসে। বাইরে চাঁদের আলো ছিল, আর ঘরের মধ্যে কিন্তু কোনো আলো ছিল না। উনি একটু দেখার চেষ্টা করেন, তো উনি দেখতে পান যে ফ্লোরের উপরে কেউ একজন হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে, এবং ওই খচখচ শব্দ ওটা এগিয়ে আসার শব্দই। তো উনি বুঝতে পারছিলেন না যে এত রাত্রে কে আসছে। উনি হয়তো বা শত্রু মনে করেছিলেন, কিন্তু এত রাত্রে তো এখানে আসার কথা না, আর আসলেও তো এভাবে আসার কথা না। তো ওনার কাছে কিন্তু আলো ছিল বলতে কি, ওনাদের ছোট ছোট এক ধরনের টর্চ লাইট দেওয়া হয়েছিল ব্যাটারির। উনি কী করেন, সাথে সাথে ওই টর্চ লাইটটি ওই ছায়ামূর্তিটির দিকে মারেন, কিন্তু দেখা যাচ্ছে যে ওখানে কিছুই নেই, এবং ওই খচখচ শব্দ বন্ধ হয়ে যায়। তো উনি চিন্তা করেন হয়তোবা তিনি ঘুমের ঘরে ভুল দেখেছেন, এবং ঘুম থেকে উঠেও উনি চোখে ভুল দেখেছেন। তো এই বিষয়টি নিয়ে উনি আর সেকেন্ড টাইম চিন্তা না করে উনি আবারও শুয়ে পড়েন এবং ঘুমিয়ে যান। যথারীতি আর কোনো সমস্যা হয় না। এর কয়েকদিন পরে ঘটে আরও একটি ঘটনা। ওই বাঙালি ক্যাম্পের মধ্যে আরেকজন বাঙালি, সে হঠাৎ করে রাতের বেলা দেখে ওই যেই জরাজীর্ণ ভবনের মধ্যে তারা শুয়েছিল, ওই ভবনের দেয়াল জুড়ে বড় বড় আকৃতির টিকটিকির মতো, ঠিক টিকটিকিও না, অন্ধকারে আসলে ওরকম তার মনে হয়েছিল টিকটিকি হতে পারে, বানরের মতো হতে পারে, এরকম কিছু জন্তু, এগুলো কি করছে, ওই দেয়াল বেয়ে সারা ঘর ছেয়ে ফেলেছে এবং এক জায়গা থেকে আরেক জায়গায় লাফালাফি করছে। তো উনি মনে করেছিলেন উনি স্বপ্ন দেখছেন। এই চিন্তা করে আবার মানে চোখ বন্ধ করেন। একবার চোখ খুলেছেন, উনি এগুলো দেখে উনি স্বপ্নের মধ্যে আছেন এটা চিন্তা করেছেন। কিন্তু ওনার কানে স্পষ্ট কিছু শব্দ ভেসে আসে, মনে হচ্ছে এরা একে অন্যের সাথে কথা বলছে কোনো একটা অদ্ভুত ভাষায়। তো মনে হলো যে না, তো এটা তো স্বপ্ন বলে মনে হচ্ছে না, এটা তো বাস্তব। উনি আবারও চোখ খোলেন। চোখ খুলে
উনি দেখেন যে উনি যেটা দেখছেন ওটা আসলে উনি ঘুমিয়ে দেখছেন না, উনি বাস্তবেই দেখছেন। তো এটা যখন উনি দেখেন উনি কিন্তু আর সহ্য করতে পারেননি, উনি প্রচণ্ড জোরে চিৎকার দিয়ে ওঠেন। ওনার চিৎকারে আশেপাশের সকলের ঘুম ভেঙে যায়। বলে কি হয়েছে কি হয়েছে? তখন উনি বলেন আমি এটা দেখেছি। যদিও আশেপাশে অনেকে সবাই একটু ধমকি দেয় যে সারাদিন পাহাড়ি দুর্গম এলাকায় ডিউটি করে একটু ঘুমিয়েছি আর তুমি এরকম রাতেরবেলা ভুলভাল এভাবে ডাকাডাকি করলা, ঘুমটাই নষ্ট করে দিলা। ওই সময়ে ওই যে একজন ব্যক্তি যিনি এর আগে একবার একটা কিছু দেখে ভয় পেয়েছিলেন, কিন্তু আসলে ভয় না, উনি কিছু দেখেননি আর কি। তো উনি তখন ওর কাছে বলেন যে তুমি যেটা দেখেছো আমার মনে হয় ঠিকই দেখেছো, এই জায়গাটাতে কোনো সমস্যা আছে। তাহলে আমাদেরকে আগে বলেন নাই কেন? আসলে আগে বলা সম্ভব না, কারণ এখানে আর্মির বা ডিফেন্সের একটা ব্যাপার রয়েছে। সেখানে এই ধরনের প্যারানরমাল বিষয়ের কোনো কথা বললে উল্টো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে তার বিরুদ্ধে, এটারও একটা ভয় ছিল। আর যেহেতু সেখানকার কমান্ডারের দায়িত্ব পালন করছে একজন পাকিস্তানি মেজর, যার কারণে এই বিষয়গুলো তার কানে গেলে বাহিনীর মধ্যে মিথ্যা কথা ছড়ানো এবং সদস্যদের মনোবল ভেঙে দেওয়ার জন্য, এই ধরনের অসত্য কথা প্রচারের জন্য তাকে বড় ধরনের সাজা পেতে হতে পারে। কারণ এটা তো আসলে কোনো প্রমাণ দেওয়া সম্ভব না, বলবে যে আজগুবি গল্প। এই কারণে তিনি এই বিষয়টা চেপে গিয়েছিলেন বলে তাকে বলেন। এদিকে কি হয় যে ওই যে যখন চিৎকার চেঁচামেচি করেছিল, ওই যে পাশেই যে আর একটা ক্যাম্প রয়েছে, একদম তো পাশাপাশি অপেক্ষাকৃত একটু ভালো বিল্ডিংয়ে যারা থাকতো, এদের মধ্যে থেকে কয়েকজন আবার চলে আসে। কি হয়েছে? তখন ওরা চিন্তা করে বলবো কি বলবো না, তখন বলে যে না বলেই দিই। অবশেষে তাদেরকে বলে। এটা বলার পরে দেখে যে ওদের মুখ ফ্যাকাশে হয়ে যায়, ওদের মধ্যে একজন কিছু না বলে চলে যায়। পরবর্তী দিন মানে সকালবেলা ওরা এসে বলে, মানে পাকিস্তানি যারা ছিল আর কি, এরা এসে বলে যে আমাদের মনে হয় এই জায়গাটাতে কোনো সমস্যা আছে। তা না হলে আমাদের বিল্ডিংয়েও আমরা কেন ভয় পাচ্ছি? রাতের বেলা ভয় পেত, কারো হাঁটা চলার শব্দ, দেয়াল জুড়ে মাকড়সার মতো কোনো মানুষ ঘুরে বেড়াচ্ছে এমন জিনিস দেখতো, বড় বড় টিকটিকি আকৃতির জিনিস দেখতো যে দেয়াল ভরে ঘুরে বেড়াচ্ছে, তাদের গায়ের উপর উঠে যাচ্ছে। কিন্তু আসলে সেখানে কিন্তু এ ধরনের কোনো সমস্যা ছিল না বাস্তবে। বিষয়টা যখন ক্যাম্প কমান্ডার জানেন, তখন ডিসিশন নেওয়া হয় যে আগেও তো ডিউটি ছিল, এখন ডিউটি আরও বাড়ানো হবে। ক্যাম্পে ডিউটি দেওয়ার জন্য তো প্রতি রাতেই লোক থাকে, বলে ডিউটি আরও বাড়ানো হবে। উনি ডিউটি বাড়িয়ে দেন, তবে যেই লোকগুলোকে দিয়ে ডিউটি মূলত বাড়ান সেটা বাঙালিদেরকে দিয়েই। আর্মিরা, বিশেষ করে পাকিস্তানি আর্মিরা ডিউটিতে রাতের বেলা কম থাকতো, দেখা গেলো 2 জন ডিউটিতে আসে পাকিস্তানি আর 8 জন হলো বাঙালি, এমন একটা অবস্থা। মানে রেশিওটা আসলে বাঙালিদের ক্ষেত্রে খুবই বেশি আর কি। এখন পাহারাও বসানো হয়। এর মধ্যে অপেক্ষাকৃত যেই জায়গাটা একটু রিস্কি, ওই জায়গাটাতে একজন বাঙালিকে অস্ত্র দিয়ে বসিয়ে দেওয়া হয় যে তুমি এখানে রাত্রেবেলা পাহারা দিবা। বসে দিচ্ছে পাহারা। রাত আনুমানিক 2টো কি 2:30 বাজে। হঠাৎ করে ওই যে যিনি ডিউটিতে ছিলেন তার কাছে মনে হলো যে ওই দিক দিয়ে লাল লাল বড় বড় চোখ যেগুলো জ্বলছে, এরকম কোনো একটা কিছু এগিয়ে আসছে। কারণ পাহাড়ি এলাকায় কিন্তু পাহাড়ি নেকড়ের ভয় আছে, তারপর পাহাড়ি কুকুরের ভয় আছে, অনেক সময় অ্যাটাক করে অনেক ক্ষতি সাধন করে, প্রাণহানিও হয়। এখন উনি যেহেতু দেখেছেন এই জিনিসটা, উনি মনে করেছেন হয়তো বা এরকম পাহাড়ি নেকড়ে টেকড়ে জাতীয় কিছু। উনি 7-5 না ভেবে ফায়ার করেন। যখনই ফায়ার করেছেন তখন উনি দেখেন যে ওই যে লাল লাল চোখ দুটি এগিয়ে আসছিল সেটা ওখানে থেমে যায়, কিন্তু আগে তো 1 জোড়া চোখ জলজল করছিল, এখন মনে হচ্ছে আরও 4-5 জোড়া চোখ জলজল করছে। উনি চিন্তা করলেন নেকড়ে তো আসলে একা থাকে না, এরা দলবদ্ধভাবে থাকে, নিশ্চয়ই এগুলো ওই দলবদ্ধ হয়ে থাকা অন্য নেকড়েগুলো। তিনি আবার ফায়ার করেন। এবার দেখা গেল ওই 7-8টা চোখের মধ্যে দেখা যাচ্ছিল, এইবারটা দ্বিগুণ হয়ে গেছে। এইভাবে তিনি যখন বারবার ফায়ার করছিলেন তখন কিন্তু ভিতর থেকে লোক চলে আসে হাতে অস্ত্র নিয়ে, যে মনে হয় হামলা হয়েছে এরকম কিছু। কারণ হলো মাঝে মাঝে রাতের বেলা 1-2টা ফায়ার
ফাঁকা করতে হয়, যাতে হিংস্র জন্তু জানোয়ার বা আশেপাশে ডাকাত বা ওরকম কোনো যদি কেউ থেকে থাকে তারা সতর্ক হয়ে যায় আর কি। তো এতবার গুলি করার কারণে যেটা হয় সেটা হলো লোকজন কেউ বের হয়ে আসে ওইখান থেকে, 2টা যে ক্যাম্প ছিল সেখান থেকে বের হয়েছে, কি হয়েছে কিন্তু দেখে যে সেখানে কিছুই নেই। এরপরে উনি বলেন যে উনি এই জিনিস দেখেছেন। তখন ক্যাম্প থেকে নির্দেশনা দেওয়া হয় যে পরবর্তী দিন সকালবেলা তোমরা গ্রামে গিয়ে এই জায়গা সম্পর্কে মানুষদেরকে জিজ্ঞাসা করবা। তো ওনারা পরদিন সকালবেলা ওই জায়গা সম্পর্কে মানুষদের কাছে জিজ্ঞাসা করে যে এই জায়গাটা আসলে কি ছিল, এই বিল্ডিংগুলো ছিল এটা কাদের, কেনই বা চলে গেল। তারা স্থানীয়ভাবে যে তথ্য পান সেটা খুবই ভয়ানক একটি তথ্য। তারা বলেন যে এখানে বেশ কয়েক বাড়ি ছিল, মানে ছোট্ট একটা গ্রামের মতো ছিল। এক রাতে কোনো এক রহস্যময় কারণে অনেকেরই মৃত্যু ঘটে, কেউ কেউ ওনাকে হারিয়েও যায়। তারপর যে 2-1 জন ছিল তারাও ভয়ে এই ঘর বাড়ি ছেড়ে চলে যায়। তারপর আস্তে আস্তে এটি পরিত্যক্ত হয়ে যায় এবং যত্নের অভাবে এটি এখন ধ্বংসের উপক্রম হয়ে গেছে। তো আসলে কেন ওই ধরনের ঘটনা ঘটেছিল, হঠাৎ করে এত লোক কেন মারা গিয়েছিল, এই জিনিসগুলো অমীমাংসিত ছিল। আর আপনারা যেই ঘরগুলোতে আছেন এগুলো মূলত ওদেরই ঘর, এই কারণে হয়তো বা ভয় পেয়েছেন। তো এই তথ্যগুলো যখন সকলের কানে যায়, কেউ তো আর ওখানে থাকতে চায় না, না পাকিস্তানি না বাঙালি। অবশেষে পাকিস্তানি মেজর উনি দ্রুত ওই জায়গা সম্পর্কে একটা ক্লোজিং টানেন যে না, এই জায়গাটা সেফ আছে, এখানে আপাতত না থেকে অন্য জায়গায় ক্যাম্প সরিয়ে নিয়ে গেলেও কোনো সমস্যা নেই। তখন এটা সরকার অ্যাকসেপ্ট করে এবং ওইখান থেকে ক্যাম্পটা সরিয়ে ফেলা হয়। আসলে ওখানে কি ঘটেছিল, কি রহস্য হয়েছিল, কেনই বা এতগুলো লোক হারিয়ে গিয়েছিল, এটি কিন্তু গ্রামবাসী জানে না এবং তাদের পক্ষে জানা সম্ভবও হয়নি। কারণ যারা জীবিত ছিলেন তারা দ্রুত ওই গ্রাম ছেড়ে চলে গিয়েছেন, আর কখনোই এমুখী হননি। আর তখন তো এরকম মোবাইল ফোন ছিল না যে ফোনে ফোনে কথা বলে সব কিছু জেনে নেবে। এই কারণে ওই সময়ের বাস্তবতায় এতগুলো তথ্য জানা সম্ভব হয়নি। তবে এমন হতে পারে যে ভয়ানক কোনো জিনের খপ্পরে বা কোনো দলবদ্ধ কোনো জিনের খপ্পরে পড়েছিল, এমনও হতে পারে। আসলে নিশ্চিতভাবে বলা যায় না যে এটা কেন হয়েছে, কারণ আর্মিরা কিন্তু এগুলো বিশ্বাস করে না। নর্মালি বিশ্বাস করলেও সেটা তাদের মনে মনে, কিন্তু তাদের সাংগঠনিকভাবে বা একটা ইনস্টিটিউশন হিসাবে এই সমস্ত প্যারানরমাল বিষয় তাদের কিন্তু বিশ্বাস করার কথা নয়। তো যাই হোক, এই কারণে মূলত এই বিষয়টি নিয়ে সরকারিভাবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, এটা এইভাবেই রয়ে গেছে। আর যেহেতু ওইখানে উপস্থিত একজন ব্যক্তি, আমার স্টুডেন্টের দাদা, উনি পরবর্তীতে মুক্তিযুদ্ধ শুরু হলে বাংলাদেশের সপক্ষে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন এবং দীর্ঘদিন উনি জীবিত ছিলেন। উনি মারা গিয়েছেন, আমার কাছে যখন গল্প বলে তখন উনি মারা গিয়েছেন। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। এই ঘটনার মধ্যে ভয়ানক ঘটনা যেমন জানতে পারলাম, সেই সাথে একই সংগঠনের আন্ডারে চাকরি করে শুধু বাঙালি বলে কৌশলগতভাবে কিভাবে নির্যাতন করা হয়েছিল সেটা আপনারা বুঝতে পেরেছেন। তো যাই হোক, আশা করছি আমাদের ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে।